গণতান্ত্রিক আন্দোলনের যোদ্ধারা সবাই বলে জুলাই যোদ্ধা, আমি বলি গণতান্ত্রিক আন্দোলনের যোদ্ধা। সবসময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। সুতরাং বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস থেকে তার আগে পর্যন্ত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে ছাত্র সমাজের ভূমিকা উজ্জ্বল। আমাদের এই উপমহাদেশে সারা বিশ্বের ইতিহাসেও ছাত্রদের ভূমিকায় সেই সমস্ত দেশের ইতিহাস রচনায় ভূমিকা রেখেছে, ইতিহাসের বাদ পরিবর্তনের ভূমিকা রেখেছে এবং প্রত্যেকটি দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার আদায়ের সকল সংগ্রামে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে প্রাণ শক্তি হিসেবে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24শে জুলাই যে আন্দোলনের স্ফুলিঙ্গ প্রকাশিত হয়েছে তার সফল পরিণতি হিসাবে 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের সফল সমাপ্তি হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিকভাবে অবমুক্ত হয়েছে, দেশের বিলুপ্ত গণতন্ত্রকে আমরা আবার মুক্ত করতে পেরেছি। সেই সময়কার 15ই জুলাই আমি তখন নির্বাসনে, কিন্তু আমার সমস্ত মনোযোগ, আমার সমস্ত সহযোগিতা সবকিছু এই আন্দোলনের সাথে ছিল। আমার সহযোদ্ধারা জানে এবং যারা জুলাইয়ের এই ছাত্র অভ্যুত্থানে নেতৃত্ব প্রদান করেছে, সহযোগিতা করেছে, তাদের অনেকেই জানে। আমি এই মেয়ের ছবি তখন দেখেছিলাম বিদেশে বসে। আজকে আমাকে আবার সেই ছবিটা রাখি দেখালো, জীবন্ত ছবি। এই ছবি কথা বলেছে। যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগানে মুখরিত হলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, যেদিন স্লোগানে মুখরিত হলো কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগান বাংলাদেশের ইতিহাসের বাঁক পরিবর্তন করে দিয়েছে। তার পরবর্তী দিনে সমগ্র বাংলাদেশে মাফিয়া ছাত্র সংগঠন, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, যুবলীগের নেতৃত্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালালে এই তরুণ এসে হামলার শিকার হয় এবং তার একটি ছবি ভাইরাল হয় দেশে এবং বিদেশে। ছাত্র আন্দোলনের বাঁক ঘুরে যায়। 16ই জুলাই আমাদের বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী শহীদ আবু সাইদ শহীদ হন। একই সময়ে চট্টগ্রামে আমাদের আরেক সন্তান, আমার গ্রামেরই সন্তান, যে আমাকে 2-3 সপ্তাহ আগে দেখতে গিয়েছিল, সে শহীদ হয় ওয়াসিম আকরাম। এবং মুগ্ধ সহ আরো অনেকেই তার পরবর্তীতে এই শহীদের কাতারে লিপিবদ্ধ হন। তারপরের ইতিহাস বাংলাদেশের মানুষ জানে। রক্তাক্ত হয়েছে আমাদের এই মানচিত্র, রক্তে লেখা ইতিহাস, রক্তে রঞ্জিত ইতিহাস। বাংলাদেশে নতুন করে এই ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা জনপ্রত্যাশিত গণতন্ত্রকে মুক্ত করতে পেরেছি। সেই গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। যে স্বাধীনতা, যে গণতন্ত্র অবরুদ্ধ থাকে, সেই দেশের স্বাধীনতা গণতন্ত্র পরাধীনতার শৃঙ্খলে থাকার মতোই থাকে। সুতরাং আমরা আর কখনো শৃঙ্খলিত হতে চাই না। আমাদের গণতন্ত্রকে আর কখনো স্বৈরাচারী শক্তি অবদমিত করে রাখবে, পদদলিত করতে পারবে, সেটা আমরা দিতে চাই না। সেই জন্যই আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে চাই, সংশোধন করতে চাই। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করার জন্য আমরা 31 দফা প্রণয়ন করেছিলাম। তার প্রেক্ষিতে আমরা নির্বাচনী ইশতেহারে সেগুলোর প্রতিফলন ঘটিয়েছি। আমরা সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ফেসিবাদী শক্তি বাদে সবাই একত্রিত হয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমাদের সংস্কার প্রস্তাবগুলো আমরা একত্রিত করেছি এবং জাতীয় জুলাই জাতীয় সনদ আমরা স্বাক্ষর করেছি। আমাদের ঘোষণাপত্র হয়েছে এবং জুলাই জাতীয় সনদ অনুসারে আমরা সংবিধান সহ অন্যান্য আইন কানুনে আমাদের সংস্কার সাধন করব। এটা আমাদের প্রতিশ্রুতি, এটা আমাদের অঙ্গীকার। আমরা অঙ্গীকার করেছি যারা জুলাই যোদ্ধা আহত হয়েছে, শহীদ হয়েছে, যারা আহত হয়েছেন এবং যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের সাংবিধানিক সুরক্ষা দেয়া হবে, আইনি সুরক্ষা দেয়া হবে, তাদের অন্যান্যভাবে সহায়তা করা হবে। এইগুলো আমাদের প্রতিশ্রুতি জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামায় লিপিবদ্ধ করা হয়েছে।
আমরা সবাই যেন ভুলে না যাই, যদি আমাদের মধ্যে বিভক্তি আসে, ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে কেবলই ফেসিবাদের ফিরে আসার পথ উন্মুক্ত হবে। আজকে ফেসিবাদী স্বৈরাচারী হাসিনা একটি দেশে, তার অবশ্য নিজ দেশে যে আশ্রয় গ্রহণ করেছে, ওখান থেকে বড় বড় কথা বলছে। অনেকে বলছে মুর্দা কাফন পুড়ে কথা বলছে, সেটা জায়েজ নাই। সে বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে, আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগ ভাবে, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে। ইন্টারিম গভর্নমেন্টের সময় পত্র দেওয়া হয়েছে, আমরা তাগাদা পত্র দিয়েছি। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে। গতকাল পার্লামেন্টে স্পষ্টভাবে বলেছি, তার আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। তাকে প্রথমেই গ্রেফতার করা হবে, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে। যদি তার আপিল করার কোনো অধিকার থাকে, সেটা আইন আদালত দেখবে। আর যারা বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করেছে, ফেসিবাদী দূষর মন্ত্রী এমপি, যারা বিভিন্ন সরকারি কর্মকর্তা ফেসিবাদের দূষর ছিল, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছি। সেই প্রেক্ষিতেই বেনজির আহমদকে গ্রেফতার করা হয়েছে। আশা করি খুব শীঘ্রই তাকে ফিরিয়ে আনতে পারবো এবং বিচারের মুখোমুখি করতে পারবো। আমরা চাই সবাই ন্যায় বিচার পাক। যারা গণহত্যায় জড়িত ছিল, যারা এদেশের সাধারণ মুক্তিকামী মানুষের উপরে খানাদার বাহিনীর মতো আক্রমণ করে গণহত্যা চালিয়েছে, তাদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করব। আইসিটি অ্যাক্টে পরিবর্তন আনা হয়েছে এবং সন্ত্রাস বিরোধী আইনে পরিবর্তন আনা হয়েছে। আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে। তদন্ত পরিচালনা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের মুখোমুখি করা যাবে। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 47 সেটা বলা আছে, ব্যক্তি এবং সংগঠন উভয়েরই বিচার করা যাবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে। সুতরাং বাংলাদেশে সকল কিছুর হিসাব নেওয়া হবে, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে ফেসিবাদী মাফিয়া সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। আমরা এক্সিকিউটিভ অর্ডারে, প্রশাসনিক আদেশে কোন রাজনৈতিক দলের রাজনীতি করাকে, নিষিদ্ধ করাকে আমরা সঠিক মনে করি না। এটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, আইনানুগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, সেটা আমরা নিশ্চিত করতে চাই। যারা ফেসিবাদী শেখ হাসিনার সংগঠন হিসেবে আওয়ামী লীগের দায় দায়িত্ব নির্ধারণের জন্য আইনানুগ প্রক্রিয়া গ্রহণের পক্ষে মতামত ব্যক্ত করবেন, তাদের পক্ষে আমার একটা যুক্তি আছে। কথা হচ্ছে, রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক ম্যানিফেস্টোর প্রেক্ষিতে যদিও অবৈধ, তারা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব হিসেবে সরকার পরিচালনা করেছেন। অবৈধ প্রধানমন্ত্রী হলেও প্রধানমন্ত্রীর নাম ছিল, তার দায় দায়িত্ব সেই সংগঠনকে নিতে হবে। যে সমস্ত সংগঠনের নেতা কর্মীরা গণহত্যা চালিয়েছে, তাদের দায় দায়িত্ব সেই সংগঠনকে নিতে হবে। আমরা জানি নুরেমবার্গ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে সেই সময়কার সংগঠন, হিটলারের সংগঠনকে রাজনৈতিক অধিকারকে বঞ্চিত করা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। গেস্টাপোর প্রতি তাদের নিষেধাজ্ঞা আছে, নিষিদ্ধ করা হয়েছে। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ছিল, তখনও তারা গণহত্যা করেছে। আর বাংলাদেশে একটি তথাকথিত নির্বাচিত সরকারের নাম দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে এবং বাংলাদেশের সেই গণহত্যার স্বাক্ষর যারা রেখেছেন তারা সবাই চিহ্নিত হয়েছে। বাংলাদেশে এমন কোন হত্যা পরিচালিত হয়েছে, আসমান থেকে গুলি করে সাধারণ গৃহিণীকে এবং শিশুদেরকে হত্যা করা হয়েছে, এটা বিশ্বের কোনো নজির নেই। সুতরাং তারা কখনো ঠিক দায় দায়িত্ব এড়াতে পারে না। খুবই লজ্জিত হই যখন এই ফেসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা এবং তাদের দলীয় নেতা কর্মীরা এই গণহত্যার জন্য তাদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই, ক্ষমা প্রার্থনা দূরের কথা, জুলাই যোদ্ধাদেরকে তারা অপরাধী হিসেবে কল্পনা দিচ্ছে। তারা বলছে যে জঙ্গিবাদী তৎপরতার মধ্য দিয়ে তাদেরকে নাকি রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই যখন অবস্থা, তারা আবারও বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে
এর চাইতে ঘৃণিত, লজ্জিত আর কোনো বাক্য হতে পারে না। যাই হোক, এটা তাদের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস বারে বারে গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস। তাদের ইতিহাস রক্ষী বাহিনীকে দিয়ে 30,000 বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার ইতিহাস। তাদের ইতিহাস বর্বরতার ইতিহাস, ধর্ষণের সেঞ্চুরি করার ইতিহাস, বাংলাদেশের ছাত্র সমাজকে কলঙ্কিত করার ইতিহাস, এদেশের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করার ইতিহাস। তাদের ইতিহাস একদলীয় বাকশাল কায়েমের মধ্য দিয়ে গণতন্ত্রকে বিলুপ করার ইতিহাস। সুতরাং আওয়ামী লীগ নামক এই ফ্যাসিস্ট মাফিয়া সংগঠনের পক্ষে যে কোনো কিছু বলা সম্ভব। আমরা শুধু অঙ্গীকার করতে চাই, এখানে দাঁড়িয়ে আজকে 15ই জুলাই এখানে দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করতে চাই, বাংলাদেশে আর কোনোদিন কোনো ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেব না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো স্বৈরাচারের বিরুদ্ধে। আমরা গণতান্ত্রিক ভাবে, সাংবিধানিক ভাবে এই দেশের রাষ্ট্র কাঠামো এমন ভাবে সংশোধন করব যাতে বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদী শক্তির উত্থান না হয়, উৎপত্তি না হয়, উৎপাত না হয়। বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা কলঙ্ক মুক্ত করব, যে এক সময় এই দেশে একটি মাফিয়া ছাত্র সংগঠন ছিল যারা এই দেশের ছাত্র সমাজকে কলঙ্কিত করেছে। এই দেশের ছাত্র সমাজের ইতিহাস বড় উজ্জ্বল, রক্তে লেখা ইতিহাস, সেই ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে। সুতরাং বন্ধুগণ, সময় আর বেশি নাই, আমি সংসদের দিকে রওনা হব। আমি আশা করি আমরা এই জুলাইয়ের চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা করব, আশা করি এই জুলাইয়ের চেতনাকে ব্যবহার করে কেউ কোনো রাজনৈতিক সংগঠন হিসেবে এই চেতনাকে ব্যবহার করব। জুলাই আমাদের চেতনা ঠিক আছে, কিন্তু জুলাই আমাদের শক্তি। এই জুলাইয়ের কৃতিত্ব যেন আমরা কেউ ব্যবহার না করি, কেড়ে না নিই। এককভাবে কারো কোনো কৃতিত্ব এই জুলাইয়ের নাই। এদেশের সমস্ত জনগণ এই জুলাইয়ে যুদ্ধ করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, কৃতিত্ব তাদের। সুতরাং আমরা এই জুলাইয়ের শক্তিকে আমরা আরো শক্তিশালী করব। আমরা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের যে ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যকে ধরে রাখবো, সেই ঐক্যকে আমরা ধরে রেখে সামনের দিকে আমরা সেই শহীদের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব। এই দেশে যেন কোনো সরকার কোনোদিন ভবিষ্যতে ফ্যাসিবাদী আচরণ করতে সাহস না পায়, সেজন্য আমরা এই জুলাই স্মৃতিকে ধারণ করব। জুলাই স্মৃতি জাদুঘর সেই স্বাক্ষর বহন করবে এবং শিকার দেখে ভবিষ্যতের সকল সরকার শিক্ষা গ্রহণ করবে। এই সেই গণভবন, এখানে জুলাই স্মৃতি ধারণ করা আছে। যারা ফ্যাসিবাদী আচরণ করবে তাদের পরিণতি এরকম হবে। সুতরাং আমরা তো আমাদের বয়স হয়ে গিয়েছে, আমরা তোমাদের রেখে যাচ্ছি, তোমরা এই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশকে বিনির্মাণ করবে। সেই বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন ৭১-এর শহীদেরা রেখেছে, যে বাংলাদেশের স্বপ্ন জুলাইয়ের শহীদেরা রেখেছে, যে বাংলাদেশের স্বপ্ন যারা দু চোখের আলো হারিয়েছে তারা দেখতে না পারুক, তাদের সন্তানরা যেন দেখে, সেই প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে আসুন আমরা সবাই অঙ্গীকার করি আজকে 15ই জুলাই। আমি এখন সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিতে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান অমর হোক, জিন্দাবাদ। জুলাই স্মৃতি আমাদের শক্তির উৎস হোক, প্রেরণা হোক। আসসালামু আলাইকুম। সালাম দিয়ে দাও।